কৃষিতে বিপ্লব ঘটাতে প্রায় ৪৫ বছর পর সারা দেশে আবারও খাল খনন শুরু করল বিএনপি সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দুপুরে দিনাজপুরের কাহারোল দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেছেন, আগামী ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল কাটা হবে। বলেছেন, এই খাল খননের মাধ্যমে সরকারের দেশ গড়ার কর্মসূচি শুরু হলো। মধ্যপ্রাচ্যের যুদ্ধে দেশের অর্থনীতি চাপে থাকলেও নির্বাচনী ওয়াদা পূরণের আশ্বাস দেন সরকার প্রধান। কাজী অন্তরকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মোহাম্মদ হুসাইন। ১৯৮১ থেকে ২০২৬ সময়ের ব্যবধান দীর্ঘ ৪৫ বছর, অথচ দেশ ও জনগণের প্রশ্নে এক এবং অভিন্ন পিতা পুত্র। বন্যা ও খরা প্রতিরোধ করে দেশের কৃষি এবং গ্রামীণ উন্নয়নে ১৯৭৭ সালে খাল খননের যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ক্ষমতায় থাকাকালে ৩.৫ বছরে সারা দেশে ৩,৬৩৬ কিলোমিটার খাল খনন করেছিলেন তিনি। দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন শেষে ১৭ ফেব্রুয়ারি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার ১ মাস না হতেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বাবার দেখানো সেই পথেই হাঁটলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিশ্রুতি অনুযায়ী আবারও শুরু করলেন খাল খনন। সোমবার দিনাজপুরের কাহারোলে শাহপাড়া খালে নিজে কোদাল হাতে মাটি কেটে কর্মসূচির উদ্বোধন করেন সরকার প্রধান। পরে সমাবেশের মঞ্চে উঠে স্থানীয় জনসাধারণের অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এ সময় বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষের কল্যাণের রাজনীতি করে বিএনপি। খাল খনন কর্মসূচির মাধ্যমেই শুরু হলো দেশ গড়ার কাজ। এই খাল খনন কর্মসূচির মাধ্যমে সেই বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যেই বাংলাদেশে মানুষ তার নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে, যেই বাংলাদেশে মানুষ অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে থাকবে। আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই। যারা বিভ্রান্তি ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বানও জানান তারেক রহমান। আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে যে বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। বিএনপিকে কৃষকের বন্ধু উল্লেখ করে তিনি জানান, দেশের কৃষিকে শক্তিশালী ভিত্তির উপর গড়ে তুলতে চায় সরকার। সেই লক্ষ্যে খুব শীঘ্রই শুরু হচ্ছে কৃষি কার্ড বিতরণ। আগামী মাস থেকে আমরা এটার পাইলট প্রজেক্টের কাজ শুরু করব। ধীরে ধীরে বাংলাদেশের সকল কৃষক ভাইদের কাছে, বিশেষ করে যারা ছোট কৃষক, ক্ষুদ্র প্রান্তিক কৃষক, মধ্যম কৃষক, তাদের কাছে আমরা এই কার্ডগুলো দিব, যাতে করে এই কার্ডের মাধ্যমে তারা বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা পেতে পারে। বাংলাদেশের কৃষিকে আমরা শক্তিশালী ভিত্তির উপরে গড়ে তুলতে চাই। শিল্প মালিকদের সাথে বসে শীঘ্রই উত্তরাঞ্চলের কৃষি শিল্প বিকাশের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই এলাকায় আর কি কি কৃষি নির্ভর মিল ইন্ডাস্ট্রি করা যায়, যাতে করে এই এলাকার যারা বেকার যুবক আছে, বোনেরা আছে, তাদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। দিনাজপুরের কাহারোলের এই শাহপাড়া খাল খননের মধ্য দিয়ে বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের আরেকটি অধ্যায়ের শুরু করল। প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় জনসাধারণকে উদ্বুদ্ধ করতে নিজেই কোদাল হাতে মাটি কেটে এই কর্মসূচির উদ্বোধন করেন। এই কর্মসূচির ফলে গ্রামীণ অর্থনীতি কতটা লাভবান হবে, গ্রামীণ জনপদ আর কৃষি কতটা উন্নত হবে, সেটি নিশ্চয়ই সময় বলে দেবে। মোহাম্মদ হুসাইন, ৭১, দিনাজপুর। ১৯৮১ থেকে ২০২৬ সময়ের ব্যবধানে দীর্ঘ ৪৫ বছর, অথচ দেশ এবং জনগণের প্রশ্নে এক এবং অভিন্ন পিতা পুত্র। একটু মনে করিয়ে দিই, বন্যার খরা প্রতিরোধ করে দেশের কৃষি এবং গ্রামীণ উন্নয়নে ১৯৭৭ সালে খাল খননের যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ক্ষমতায় থাকাকালে ৩.৫ বছরে সারা দেশে ৩,৬৩৬ কিলোমিটার খাল খনন করেছিলেন তিনি। দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন শেষে ১৭ ফেব্রুয়ারি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার ১ মাস না হতেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বাবার দেখানো পথে হাঁটলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রতিশ্রুতি অনুযায়ী আবারও শুরু করলেন খাল খনন। অনেকে জানতে চাইছেন, খাল খননের সুবিধাটা কি? বলে রাখি, খাল খনন বা পুনর্খননের প্রধান সুবিধা হলো শুষ্ক মৌসুমে সেচ সুবিধার মাধ্যমে কৃষির একটি উন্নয়ন সম্ভব, বর্ষায় অতিরিক্ত পানি ধারণ করে জলাবদ্ধতা দূর করা যায় এবং মৎস্য চাষের একটা সুযোগ তৈরি হয়। পাশাপাশি গ্রামীণ যে অর্থনীতি সেটা চাঙ্গা করে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করে বন্যার ঝুঁকি কমায়। আমরা আরও আলাপ করতে চাই। আমাদের সঙ্গে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এমপি, এবং এই আলাপের এক পর্যায়ে আমরা সরাসরি মাঠের খবর নেব। সহকর্মী মনিরুল ইসলাম মিহির আশা করি যুক্ত হবে আমাদের সঙ্গে। মানিকগঞ্জের খবরটা নিব। আমি একটু এবিএম মোশাররফ হোসেন এমপি আপনার কাছে আসতে চাই। ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। এই যে বৈশ্বিক জলাবদ্ধতা বলুন বা এখন যেই
জলবায়ুর একটা বড় পরিবর্তন আসছে, সব ক্ষেত্রে আমাদেরকে দুটো পরামর্শ দেওয়া হয়। প্রথমত গাছ লাগাতে এবং দ্বিতীয়ত জলজ সম্পদের বিকাশ ঘটাতে। আমরা দেখতে পাচ্ছি খাল খননের একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং আজ থেকে সেটি শুরুও হয়েছে। শুরুতে একটু জানতে চাই কি প্রভাব পড়বে, অর্থাৎ দৃশ্যমান ফল পেতে কেমন সময় লাগবে, কোন কোন দিক থেকে আমরা আসলে বড় রকমের পরিবর্তন টের পাবো? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার দর্শক যারা আমাদেরকে দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। না, আপনি যে কথাটি বলেছেন, আসলে বাংলাদেশ একটা কৃষি নির্ভর দেশ। জি। আমাদের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অত্যন্ত অপরিসীম। কারণ আপনি জানেন যে বাংলাদেশের দু একটি বিষয় নিয়ে গর্ব করে, তার মধ্যে এই যে আমাদের উৎপাদন, চাল উৎপাদন একটি অন্যতম বিষয়। কারণ আমরা চাল কিন্তু এখনো স্বয়ংসম্পূর্ণ, তারপর আমরা মাছে আমরা বিশ্বের দ্বিতীয় অবস্থানে আছি। সুতরাং এই উৎপাদন ব্যবস্থাটাকে ধরে রাখার জন্য কিন্তু আমাদের পানির প্রয়োজন। কিন্তু আপনি জানেন যে বাংলাদেশে আগে যেই খালগুলি ছিল, নদীগুলি ছিল, এগুলি অনেকটা এখন ভরাট হয়ে গেছে। যার কারণে কৃষকরা যখন চাষাবাদের সময় যে সেচ প্রকল্প, যে পানির প্রয়োজন, সেটা কিন্তু তারা অনেকটা পায় না। যার কারণে চাষাবাদ তো সঠিকভাবে করা যায় না। এবং আর যদি আপনি সেচের মাধ্যমে আপনি যদি পাওয়ার পাম্পের মধ্যে যদি পানি উত্তোলন করেন, সেখানে খরচেরও কিন্তু একটি বিষয় এখানে জড়িত আছে। যার জন্য আপনারা দেখে থাকবেন যে 1974 সালে বাংলাদেশে যখন শেখ মুজিবের সরকার ক্ষমতায়, তখন কিন্তু এই খাদ্যের অভাবে দুর্ভিক্ষে প্রায় 1.5 লক্ষ লোক মারা গিয়েছিলেন। কিন্তু আপনি দেখেন অত্যন্ত জাদুকরের মতো যখন 1975-এর পর জিয়াউর রহমান 7ই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে যখন ক্ষমতায় এসেছিলেন, 1977 সালে উনি যখন খাল খনন প্রকল্প উদ্বোধন করেছিলেন, মাত্র 1 বছরের মধ্যে আমরা বাংলাদেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিলাম। এবং এই অর্জন করে আমরা তখন আফ্রিকাতে, ঘানাতে আমার মনে আছে প্রায় 1 লক্ষ টন চাল আমরা রপ্তানি করেছিলাম। অর্থাৎ এই সেচের মাধ্যমে আমাদের বাংলাদেশের কৃষকরা তখন 1 ফসলের জায়গায় 2 ফসল, 3 ফসল পর্যন্ত সেটা উৎপাদন করেছিলেন। যার জন্য আমাদের এইবার দেখবেন জনগণের যখন 2/3 ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছে এবং জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, তখনই আমরা যখন নির্বাচনের আগেই আমরা কিন্তু ঘোষণা দিয়েছিলাম যে আমরা রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা কর্মসূচি গ্রহণ করেছি। এর মধ্যে অন্যতম একটি দফা ছিল যে খাল খননকে আবার নতুন ভাবে শুরু করা, যাতে পানিকে রিজার্ভে রাখা যায়। আপনি যে কথাটি আপনার উপস্থাপনায় বলেছেন, আমরা যদি পানিকে রাখতে পারি, তাহলে একদিকে যেমন নদী নালাগুলো ভরাটের কারণে যখন অতিরিক্ত পানি হয় তখন কিন্তু জলোচ্ছ্বাস দেখা দেয়। আবার যখন আমাদের সেচের চাষাবাদের জন্য পানির প্রয়োজন, তখন কিন্তু পানি থাকে না, আমরা পানিটাকে রিজার্ভ করতে পারি। সুতরাং এটা উৎপাদন এবং অর্থনীতির খাতে এমন একটা ইতিবাচক ভূমিকা পালন করবে, যেটা বাংলাদেশের অর্থনীতিকে একটি ব্যাপকভাবে চাঙ্গা করবে বলে আমরা বিশ্বাস করি। আচ্ছা, এক্ষেত্রে দুটো চ্যালেঞ্জের কথা সবাই বলছেন। প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ হচ্ছে দখলদারিত্বের একটা কালচার আমাদের মধ্যে আছে। মানে যখনই কোনো খাস জমি পাওয়া যায়, কোনো খাল পাওয়া যায়, চেষ্টা থাকে একটা মহলে সেটা দখল করে নেয়ার। একটা দীর্ঘ সময় 45টা বছর মারখানে পার হয়ে গেছে। এই যে 45 বছরে কি পরিমাণ খাল দখল হয়েছে, সেটা একটা পরিসংখ্যান নেওয়া এবং সেই দখলদারদের চিহ্নিত করা, তারা যেন কোনো বাধা তৈরি না করে, এই রোডম্যাপটা আসলে কোনো নির্ধারণ হয়েছে কিনা বা কতটা চ্যালেঞ্জ হতে পারে আসলে? না, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনি নিজে আপনার উপস্থাপন বলেছিলেন যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 3636 কিলোমিটার খাল খনন করেছিলেন। আমার মনে হয় এইগুলি সবই ছিল কিন্তু সরকারি খাল বা আপনার নদী। আমার মনে হয় আমরা ইতিমধ্যে যা শুরু করেছে, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে খাল খনন গুলো শুরু করেছে, অনেকটা কিন্তু সেই জিয়াউর রহমান যে খালগুলি খনন করেছিল তারই আদলে। সুতরাং আমি মনে করি এখানে মানে দখলের কোনো প্রভাব পড়বে বলে আমার কাছে মনে হয় না। কারণ এই খালগুলি সবসময় সরকারি খালগুলি হিসাবে চিহ্নিত ছিল বা নদী হিসাবে চিহ্নিত ছিল। যার জন্য আজকে শুধু এখানে না, আপনি দেখবেন যে বাংলাদেশের 54টি জেলায় কিন্তু আজকে এই প্রকল্প একই সাথে তারেক রহমান উদ্বোধনের মাধ্যমে শুরু হয়েছে। সুতরাং আমরা মনে করি দখলদার যদি কেউ করেও থাকে, এই আমরা যখন নতুন ভাবে পূর্ণ খান খনন শুরু করব, আমরা আশা করি সেই দখলদাররা উচ্ছেদ হয়ে জনগণের কল্যাণে পানিকে সংরক্ষণ করার জন্য আমার মনে হয় এই প্রকল্প আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। এই ক্ষেত্রে কোনো সংকট হবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। একটা মানে ডেডলাইন তৈরি করা আছে যে আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল কাটা হবে। এখন 20,000 কিলোমিটার খাল কাটার পর আমরা প্রভাব পেতে শুরু করব, নাকি একদিকে খাল কাটা হবে আর আমরা সুফল পেতে থাকবো? যদি সেটা হয় তাহলে পরিকল্পনাটা আসলে কেমন? না, আপনি তো রাতারাতি তো আপনি 20,000 কিলোমিটার করা সম্ভব না। যার জন্য আমরা একটা টাইম ফ্রেম করেছি। আপনি দেখবেন একটি গভর্নমেন্টের মেয়াদকাল থাকে 5 বছর। সুতরাং আর একই বছর তো 20,000 কিলোমিটার খাল খনন করা কোনোভাবেই সম্ভব না।
যার জন্য আমরা পর্যায়ক্রমে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করবো, এটা আমাদের টার্গেট নির্ধারণ করা হয়েছে। স্পষ্ট 5 বছর কেন সেটা একটা যৌক্তিকভাবে আসলে উল্লেখ করা হচ্ছে, সেটা আমরা বুঝতেও পাচ্ছি। যেটা জানতে চাচ্ছি যে সুফলটা পেতে কেমন সময় লাগতে পারে, মানে না, সুফল তো আমরা তাৎক্ষণিক ভাবে পাবো। এবং আজকে যখন আপনাদের দিনাজপুরে যে খাল, এই খালটা যদি আমরা খনন করে আমরা দিতে পারি, তাহলে এর মধ্যে পানি সংরক্ষণ করা সহজ হবে। আর এই পানি দিয়ে আপনি দেখা যাবে যে আমরা চাষাবাদের জন্য কৃষকরা সুবিধা পাবে। অন্যদিকে যখন বর্ষার সময় অতিরিক্ত বৃষ্টি হবে অথবা জলোচ্ছ্বাস হবে, তখন কিন্তু এই পানিগুলি ধারণ করে জনগণকে কিন্তু এই অকাল বন্যা থেকে রক্ষা করা সম্ভব হবে। সুতরাং আমি মনে করি এটা একটা চমৎকার একটা ইতিবাচক প্রভাব আমাদের সমাজ এবং আমাদের যারা কৃষক তাদের মধ্যে পড়বে। আচ্ছা, একটা পরামর্শ আজকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে দেখছিলাম, অনেকে এটা বোঝানোর জন্য আহ্বান জানাচ্ছেন যে খাল কেটে কি হবে সেই ব্যাপারটা আসলে সাধারণ মানুষকে বোঝাতে হবে, এবং যারা আসলে খাল কাটছেন সেই তালিকায় সাধারণ মানুষদেরকেও যুক্ত করতে হবে। যদি সেটা করা যায় তাহলে তারা সে দায়িত্বটা নিজের মনে করে কাজটার গতি আরো বাড়াতে পারে। বিষয়টা কি আসলে বিএনপি ভাবছে কিনা এরকম করে? না, আমি আপনাকে একটু বলি, আপনি জানেন যে আজকে আপনি যে অনুষ্ঠানটা আয়োজন করছেন, এটা জাতীয় সংসদ নির্বাচনের পর, একটা সংসদ বসার পর আমরা যখন নির্বাচনের প্রচারে আমরা গিয়েছিলাম, তখন কিন্তু আমরা এই সমস্যার কথা কিন্তু আমাদের যারা সম্মানিত ভোটার তারা কিন্তু আমাদের বলেছে যে যদি পানির স্বল্পতার কারণে অথবা সেচ ব্যবস্থার কারণে তারা কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়ন মানে চাষাবাদ করতে পারছে না, যার জন্য তাদেরও কিন্তু অন্য একটা দাবি ছিল যাতে এই খালগুলি খনন করা হয় অথবা তাদেরকে পাওয়ার টিলারের মাধ্যমে যাতে সেচের ব্যবস্থা করে দেওয়া হয়। আপনি জানেন সেইটা অনেকটা ব্যয়বহুল ব্যাপারে, সেখানে জ্বালানির বিষয় আছে, অন্যগুলি বিষয় আছে, কিন্তু আপনি যদি ন্যাচারাল ক্যানেলগুলি তৈরি করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আর্থিক সাশ্রয়টা অনেকটা সম্ভব। যার কারণে আমার মনে হয় জনগণের ইচ্ছারই একটি প্রতিফলন, যেটা আমাদের নেতা তারেক রহমান সাহেব যখন ঘোষণা করেছে, বাংলাদেশের সকল জায়গা থেকে এই ঘোষণাতে কিন্তু মানুষ অত্যন্ত সানন্দে গ্রহণ করেছে বলে আমরা দেখেছি। চমৎকার। আমি আরো কিছু কথা জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে। আমি একটু মাঠের খবরটা দেখে নিতে চাই। আমাদের সহকর্মী মনির ইসলাম মিহির বোধহয় যুক্ত হয়ে গেছেন মানিকগঞ্জ থেকে। মনির ইসলাম মিহির, আপনি আসলে খাল খননের যে কর্মযজ্ঞ সেটা সরাসরি দেখছেন, কিভাবে এটা চলছে, কি পরিমাণ খাল আসলে এই এলাকা থেকে খনন করার কাজটা শুরু হচ্ছে, এবং প্রথম দিনের অভিজ্ঞতা কেমন ছিল, কোনো চ্যালেঞ্জ আসলে ভাবাচ্ছে কিনা সামনের দিনগুলোতে, একটু স্পষ্ট করবেন আমাদেরকে মিহির। রাকিব, আসলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এই খাল খনন কর্মসূচিটা উদ্বোধন হয়েছে। এখানে আমরা জেনেছি যে প্রায় 20 বছর ধরে ওই খালটি কিন্তু একেবারে ভরাট হয়ে গিয়েছিল এবং সেখানে খালের কোনো অস্তিত্বই ছিল না। আমি যখন কৃষকদের সাথে কথা বলছিলাম তখন কৃষকরা বলছিলেন যে আসলে সেখানে তারা চাষাবাদ করছে, এখন খালের উপরে আসলে জমি হয়ে গিয়েছে। তবে এখানে যারা কর্মকর্তা আছেন, কৃষি কর্মকর্তা, তারা বলছেন যে এটি মূলত খাল, সরকারিভাবে তাদের খাল করা আছে। 20 বছর ধরে এটি আসলে ভরাট হয়ে যাওয়ার পরে কোনো ধরনের উদ্যোগই নেওয়া হয়নি। এই যে উদ্যোগ নেওয়া হয়েছে, কৃষকরা বলছেন যে এখন আসলে তাদের শত শত বিঘা জমি এখন ফসল উৎপাদন করা যাবে, এবং পাশাপাশি তারা বলছেন যে বোরো আবাদ এবং সরিষা সহ বিভিন্ন যে ফসলগুলি, এগুলি কিন্তু তারা করতে পারতেন না। এখানে জলবদ্ধতা সবসময় তৈরি হয়ে থাকে। এই খাল খননের মাধ্যমে তারা এই সুফলগুলি পাবেন। তারা বলছেন যে এখন এই যদি খাল খননটা সম্পূর্ণ হয়, সেখানে জলবদ্ধতা থাকবে না, সঠিক সময়ে পানি নেমে যাবে, এবং তারা আগাম যে সরিষা আবাদ সহ অন্যান্য যে কৃষি আবাদ সেগুলি তারা করতে পারবেন। অর্থাৎ শত শত জমি এর যে বিঘার যে কৃষকরা যারা আছেন তারা বলছেন তারা অনেক ধরনের উপকৃত হবেন। আর এখানে বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম মৃধা, তিনি প্রথম উদ্বোধন করে গিয়েছেন, এবং তিনিও বলেছেন শুধু উদ্বোধন করা না, বলছেন যে খাল খনন সম্পূর্ণ হয়ে গেলে পরবর্তীতে যেন এটি রক্ষণাবেক্ষণ করা, খালটি যেন থাকে, এটি দায়িত্ব স্থানীয়ভাবে সকলকে নিতে হবে। অর্থাৎ সবাই যদি চেষ্টা করেন এই খালটিকে ধরে রাখার, পরবর্তীতে খাল খনন হয়ে গেলে কৃষকরা উপকৃত হবে। তেমনটি আমরা মাঠ পর্যায়ে থেকে আজকে জেনেছি। এবং এর বাইরেও আপনাকে আমি জানিয়ে রাখি, তারা বলছিলেন যে এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 11 বার মানিকগঞ্জে এসেছিলেন। তিনি শিবালয়ের কাঁসাদাও খাল সহ আরো বেশ কয়েকটি খাল এখানে খনন করে গিয়েছিলেন। পরবর্তীতে তারা আশা করছেন অন্যান্য যে খালগুলি আছে, মৃত হয়ে আছে, সেই খালগুলিও ধীরে ধীরে খাল খনন হবে এবং কৃষকরা, এই অঞ্চলের মানুষ যারা কৃষক আছেন তারা উপকৃত হবেন। রাখি। অনেক ধন্যবাদ মি, নিশ্চয়ই আরো কথা হবে পরবর্তীতে। এবিএম মোশাররফ হোসেন, আপনি শুনছিলেন আমার সহকর্মীর কথা, এবং আমরা আসলে দেখতে পেলাম খাল কাটার যে কর্মসূচি সেটা রীতিমতো একটা উৎসবে পরিণত হয়েছিল, কারণ সাধারণ মানুষ যেভাবে পাচ্ছেন এই কর্মযজ্ঞের সঙ্গে যুক্ত ছিলেন, কেউ স্মার্টফোনে আসলে ছবি তুলছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবিগুলো আমরা দেখছিলাম। দুটো বিষয় একটু যুক্ত করে দেবেন। প্রথমত, কৃষকদের জন্য আলাদা কার্ড দেওয়া হবে, অন্যদিকে খাল কাটাও হচ্ছে। দুটো বিষয় এক করে বলবেন, সেক্ষেত্রে কৃষির জন্য কতটুকু আসলে ইতিবাচক প্রভাব পড়তে পারে, খাল
খাল কাটার এটা। আর দ্বিতীয় বিষয়, আমরা যদি শহরের দিকে তাকাই, শহরেও কিন্তু অনেক ধরনের ছোটখাটো যে খালগুলো ছিল সেটা ভরাট হয়ে গেছে। এটার উদ্যোগ আসলে বিএনপি কিভাবে নেবে, যদি একটা আমরা দেখতে পাচ্ছি না পরিকল্পনার কথা? জি, আপনি দেখবেন আমাদের যারা কৃষক তাদেরকে কিন্তু আমরা প্রণোদনা দেওয়ার জন্য আমরা কিন্তু নির্বাচনের পূর্বেই ঘোষণা করেছিলাম বিএনপি যে আমরা নারীদের জন্য, অর্থাৎ নারীদেরকে ক্ষমতায়ন করার জন্য আমরা সেখানে তাদের জন্য ফ্যামিলি কার্ড দেবো, যাতে নারীদের মধ্যে অর্থনৈতিক একটা সচ্ছলতা আছে। পাশাপাশি আমরা কৃষক, জানেন বাংলাদেশের কৃষক অত্যন্ত অবহেলিত, অথচ বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা। কিন্তু ফসল উৎপাদন করতে গেলে যে জিনিসগুলি দরকার, সার, বীজ, কীটনাশক, এবং ইদানিং কালে আপনার আগে তো অনেকটা অ্যানালগ ভাবে, অর্থাৎ গরু মহিষ দিয়ে কিন্তু চাষাবাদ করতে হয়, আজকাল কিন্তু সেই জায়গাটিই নেই। আপনি গ্রাম পর্যন্ত এখন কিন্তু ট্রাক্টরের মাধ্যমে চাষাবাদ হয়। অর্থাৎ এতে যে পরিমাণ খরচ দরকার হয় একজন কৃষকের পক্ষে সেটা বহন করা সম্ভব হয় না। আর উৎপাদন যে খরচটা যায়, প্রোডাকশন যে উৎপাদনের পর যেই রিটার্ন তাদের আসে, সেটা অনেকে কিন্তু পোষাতে পারে না। যার জন্য আপনি দেখবেন, আপনি যদি গ্রামগঞ্জের সাথে আপনার যোগাযোগ থাকে, আগে যারা খুব কৃষি কাজের যারা উৎসাহিত ছিল, এই অতিরিক্ত খরচের কারণে অনেকে কিন্তু তাদের নিজেদেরকে প্রত্যাহার করে নিচ্ছে। যার কারণে আমরা ঘোষণা করেছি, আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা করেছিলেন যারা প্রকৃত কৃষক তাদের জন্য আমরা কৃষি কার্ড দেবো। তাহলে এদের মধ্যে কি বেনিফিট পাবে? এদের মধ্যে তাদেরকে বিনামূল্যে সার দেওয়া হবে, বীজ দেওয়া হবে, কীটনাশক দেওয়া হবে, এবং গ্রুপ করে তাদের জন্য চাষাবাদের জন্য ট্রাক্টর দেওয়া হবে। অর্থাৎ এইটা যদি তারা স্বল্প মূল্যে পায়, তাহলে আমার মনে হচ্ছে যে সেখানে কৃষকদের ক্ষেত্রে একটা ব্যাপক একটা আর্থিক সহায়তা হবে বলে আমরা মনে করি, যার জন্য তারা অনেকটা উৎসাহ হবে চাষাবাদের জন্য। পাশাপাশি আপনি দেখবেন যে কথাটি আজকে বাংলাদেশের প্রশংসায় ভাসছে আমাদের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। মানুষ নানা ওয়াদা করে কিন্তু নির্বাচনের আগে, অর্থাৎ মানুষের ভোটটা নেওয়ার জন্য নানাভাবে ওয়াদা করে, কিন্তু এবার প্রথম যে ইলেকশনে এখনো কিন্তু 2-1 মাস পূর্ণ হয় নাই, কিন্তু আপনি দেখবেন জনাব তারেক রহমান যে ওয়াদাগুলি করেছিল, নারীদের জন্য ফ্যামিলি কার্ড ইতিমধ্যে এটা গত 10ই মার্চ উদ্বোধন করা হয়েছে। আজকে আপনি খাল খনন উদ্বোধন করা হয়েছে। 14 মার্চ আপনারা দেখবেন ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতদের জন্য মাসিক সম্মানী উদ্বোধন করা হয়েছে, এবং আগামী মাস অর্থাৎ এপ্রিলের 16 তারিখ আপনার কৃষি কার্ড, এই যে কৃষকদের জন্য কার্ড উদ্বোধন করা হবে। ইতিমধ্যে কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত শস্য কৃষি ঋণ মাফ করে দেওয়া হয়েছে। অর্থাৎ একটা সরকার তার যাত্রার 1 মাসের মধ্যে প্রায় 5টি কমিটমেন্ট ইতিমধ্যে পূরণ করেছে অথবা করার পথে আমরা অগ্রসর হয়েছি। সুতরাং আমি মনে করি বাংলাদেশের রাজনীতি ইতিহাসে এটা অত্যন্ত একটা হিস্টোরিক্যাল ঘটনা, যে ওয়াদা শুরু না, বরং কিভাবে বাস্তবায়ন করা যায় সেই কাজটি তারেক রহমান প্রকাশ্যে মাটি দেখিয়েছে। এইটা বাংলাদেশের রাজনীতিতে আমার মনে হয় আগামী দিনে যারা রাজনীতি করবে তাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, দৃষ্টান্ত হয়েও থাকবে। কারণ আমরা দেখতে পাচ্ছি, আপনি যখন বলছিলেন, আমাদের হয়তো যারা যারা এখানে আছি প্রত্যেকের আঙুলেও হয়তো সেই ভোটের কালে দাগটা আছে, কিন্তু তারপরে আমরা আসলে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ছবিটা দেখতে পাচ্ছি। কৃতজ্ঞতা দুজনকেই। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবার কথা হবে আপনাদের সঙ্গে। দুজন অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এপি ছিলেন, এবং একই সঙ্গে আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিহির মানিকগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন, এবং তার মাধ্যমে একেবারে খাল খননের মাঠের ছবিটিও দেখে নিলাম। এবং এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টা আবার দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন 71 সাথে।